কৃষকের ক্ষতি পুষিয়ে দিতেই তারা এবার বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে ধান চাল কেনার সিদ্ধান্ত নিয়েছেন। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। গোলাপ পারভেজের রিপোর্ট। খাদ্য সংকটের আশঙ্কায় গত বছর বাজার দরেই ধান চাল সরবরাহে মিল মালিকদের অনেকটা বাধ্য করেছিল সরকার। আর এবার উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দাম কমে যাওয়ায় কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে বাজারের চেয়ে বেশি দামে ধান চাল কিনছে তারা। বড় সম্ভাব্য উৎপাদন 1,70,00,000 ধরা হলেও এই ক্রয় অভিযানে মোট 12 লাখ টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে 1.5 লাখ টন ধান আর বাকিটা চাল। সার্বিক দিক বিবেচনা করে এবং দেশের সার্বিক অর্থনীতি উন্নয়ন কর্মকাণ্ড সাথে সাথে কৃষককে কিভাবে প্রণোদনা উৎসাহ মূল্য দেওয়া যায়, দুটিকে সাথে রেখে একদিকে সারপ্লাস ফার্মার আর একদিকে যাদের ঘাটতি রয়েছে, শর্টেজ আছে, তাদের কথা বিবেচনা করে আমরা দাম নির্ধারণ করেছি। সেই দামটি হবে, চালের দাম আমরা ঠিক করেছি, এটি হবে 22 টাকা। আর আমরা ধানের দাম ঠিক করেছি, এটি হবে 14 টাকা। খাদ্যমন্ত্রী জানান, এর ফলে সাময়িকভাবে চালের দাম কিছুটা বাড়তে পারে, তবে গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য ভিজিএফ ও খোলা বাজারে চাল বিক্রির মতো সরকারের ব্যাপক কর্মসূচি তাদের বাড়তি দামের চাপ থেকে রক্ষা করবে। ভিজিএফ কার্ড 25%, 25 ভাগ বাড়িয়েছি। 56 লাখ থেকে এটাকে আমরা 72 লাখে করেছি। আমরা ফুড ফর ওয়ার্কস কাজের বিনিময়ে খাদ্যশস্যের পরিমাণ প্রায় 2 লক্ষ টনেরও বেশি বাড়িয়েছি। টেস্ট রিলিফ আমরা 1,50,000 টন ছিল, সেটাকে আমরা প্রায় 4 লাখ টন করেছি। তারপরে আপনার এই যে বিজিডি বিজিএফ এই কর্মসূচি অর্থাৎ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে আমরা দারিদ্র পীড়িত মানুষকে যে সহযোগিতা করি, সেই সহযোগিতার হাতটাকে আমরা প্রসারিত করেছি, এইটুকু আমরা দাবি করতে পারি। তিনি জানান, কৃষকরা যাতে সঠিক দাম পায় তা পর্যবেক্ষণ এবং এই অভিযান সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি করা হচ্ছে। সেই কমিটি টাইম টু টাইম দেখবে যে সত্যিকারের কৃষকরা চাল দিতে পারছে কিনা, তারা মূল্য পাচ্ছে কিনা, এটা নিয়ে কোনো ম্যানিপুলেশন বা যাই বলেন এটা নিয়ে কোনো অনিয়ম হচ্ছে কিনা। সরকার এই ধান চাল কেনার পাশাপাশি কম দামে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রমও চালিয়ে যাবে বলে জানান খাদ্যমন্ত্রী। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংককে একটি দক্ষ, মানবিক এবং গরিব হইতেশী প্রতিষ্ঠানে পরিণত করতে চান অর্থনীতিবিদ ড আতিউর রহমান। গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার খবর জেনে এক প্রতিক্রিয়া তিনি এসব কথা বলেন। সানাউল হকের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদের মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই। পরবর্তী গভর্নর কে হচ্ছেন এ নিয়ে যখন চলছিল ব্যাপক জল্পনা কল্পনা, তখন রোববার বিভিন্ন সূত্র থেকে জানা গেছে উন্নয়ন অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আতিউর রহমানই হচ্ছেন পরবর্তী গভর্নর। নেপালে এক সেমিনারে যোগ দিয়ে রোববার দেশে ফিরতেই তার শুভানুধ্যায়ীরা ভিড় জমান তার বাসায়। প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি জানান, খুব গুরুত্বপূর্ণ হলেও এই দায়িত্ব নেওয়ার জন্য তিনি প্রস্তুত। বন্ধু বান্ধব এবং বিভিন্ন জায়গা থেকে জানতে পারছি এরকম একটা সিদ্ধান্ত নাকি হয়েছে। সরকারিভাবে আমাকে কেউ এখনো কিছুই বলেননি এবং আমি কিছুই জানি না। তবে যে কোনো চ্যালেঞ্জ নেবার মতো মানসিকতা আমার আছে এবং এরকম একটি সময়ে নিশ্চয়ই আমি আমার অভিজ্ঞতা, আমার কমিটমেন্ট দিয়ে আমি চেষ্টা করব যে এই প্রতিষ্ঠানটিকে দক্ষ এবং মানবিক এবং গরিব হিতৈষী করবার একটা উদ্যোগ আমি নেব। অর্থনীতির এই সংকটজনক পরিস্থিতিতেও দেশের অর্থনৈতিক দৃঢ়তা প্রমাণ করতে চান তিনি। বিশ্ব মন্দার এই সময়ে আমরা একটা এক্সাম্পল তৈরি করবার চেষ্টা করব যে বাংলাদেশ তার সৃজনশীলতা, তার ধৈর্য এবং সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে লন্ডন থেকে পিএইচডি করেন ডক্টর আতিউর রহমান। বেসরকারি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান এই অর্থনীতিবিদ মূলত কাজ করেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও অর্থনীতি নিয়ে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদ বিআইডিএস এর সাবেক এই গবেষক সোনালী ব্যাংকের পরিচালক এবং জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। মহামন্দায় ক্ষতিগ্রস্ত খাতে কম সুদে ঋণ দিতে একটি সংকট প্রশমন তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ ও অবকাঠামো খাতে অপ্রদর্শিত আয় বিনিয়োগ করতে যায় এমন দুটি বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের। অর্থমন্ত্রী জানিয়েছেন, যে নামেই হোক এবারের বাজেটে এ ধরনের একটি তহবিল গঠন করা হবে। সানাউল হকের আরেকটি রিপোর্ট।
বিশ্ব মন্দার প্রভাব ঠেকাতে বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণার পরও ব্যবসায়ীদের দাবি অনুসারে এই প্যাকেজে পরিবর্তনের কথা বলেছিলেন অর্থমন্ত্রী। এই পরিবর্তনে 28 দফার একটি প্রস্তাব জমা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। নতুন এই প্রস্তাবনায় ঋণ প্রবাহ সচল রাখা, ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সাহায্য দেয়া, সহায়ক সরকারি নীতি এবং অবকাঠামো ও প্রযুক্তিতে বিনিয়োগকে প্রাধান্য দেওয়া হয়েছে। সরকারের একটি ক্রাইসিস মিটিগেশন ফান্ড থেকে 5 বছরের জন্য স্বল্প সুদে ঋণ পেতে চান ব্যবসায়ীরা। এই তহবিলটিকে আমরা বলছি যে একটি যত বড় আকারের করা সম্ভব তেমনি একটি তহবিল করে সরকারের কাছে থাকবে। এখন যখন যে সেক্টর মানে ক্রাইসিসের সম্মুখীন হবে, সরকার যেন ইমিডিয়েটলি সেই সেক্টরকে সাহায্য করতে পারেন। 6% সুদে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানসমূহকে এই ঋণ প্রদান করা হবে এবং এই ঋণ পরিশোধ করা হবে যারা নেবেন তাদের পক্ষ থেকে, সেটা 2011 থেকে 5 বছরের মধ্যে। বিদ্যুৎ খাতের উন্নয়নে 7 বছর মেয়াদী বাংলাদেশ পাওয়ার ফান্ড এবং অবকাঠামো খাতের উন্নয়নে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফান্ড নামে দুটি বন্ড ইস্যু করার প্রস্তাব দেন ব্যবসায়ীরা। একটি বাংলাদেশ পাওয়ার ফান্ড, যেটি অপ্রদর্শিত আয় যাদের কাছে আছে ট্যাক্স দেননি তাদের জন্য, তাদের সুযোগ করে একটি ফান্ড গঠন করার। তেমনি বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, যেটি 5 বছর মেয়াদে 5% সুদে, কিন্তু সুদ অনুত্তোলনযোগ্য। তাদের প্রস্তাবকে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন সাহায্যের বিষয়টি সরকারের বিবেচনায় আছে আর বিদ্যুৎ ও জ্বালানি খাতকেও গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা হয়তো মিটিগেশন ফান্ড করবো না, বাট ওই রকম নাম দিতে পারবো না, কিন্তু আমি তো সেদিনও ইন্ডিকেশন দিয়েছি যে আমরা আগামী বছরের জন্য একটা বরাদ্দের চিন্তা করছি। এটা এবারে যেমন হয়েছিল যে দিস ওয়াজ আইডেন্টিফাইড ফর স্পেসিফিক সেক্টর, সেটা হয়তো যেগুলো আইডেন্টিফাইড আছে ফাইন, বাকিগুলো একটু অপেক্ষা। আমাদের প্যাকেজ রাফলি 6 মান্থসের মতো হবে, যখন দেবো আমরা 6 মাস, বাট অবস্থা বুঝি সেটা হতে পারে। উই আর ফ্লেক্সিবল। সানাউল হক, ATN বাংলা, ঢাকা। আবাসন সমস্যা মেটাতে স্বল্প আয়ের মানুষের জন্য শহরের পাশাপাশি মফস্বলে ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় যমুনায় রিহ্যাবের নির্বাহী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করলে তিনি তাদেরকে কথা বলেন। এ সময় কমিটির সদস্যরা আবাসন শিল্পে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। সভাপতি তানবিরুল হক প্রবালের নেতৃত্বে রিহ্যাবের 14 সদস্যের নির্বাহী কমিটির সদস্যরা দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এ সময় তারা আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। সাম্প্রতিক বিশ্বমন্দা পরিস্থিতি আবাসন শিল্পের উপর কতটুকু প্রভাব ফেলতে পারে তা নিয়েও আলোচনা করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবাসন সমস্যা মেটাতে স্বল্প আয়ের মানুষের জন্য মফস্বল শহরে ফ্ল্যাট নির্মাণের পরামর্শ দেন রিহ্যাব নেতৃবৃন্দকে। প্রধানমন্ত্রীর আহ্বানের পরিপ্রেক্ষিতে অচিরেই এই উদ্যোগ নেওয়ার কথা জানান রিহ্যাব নেতৃবৃন্দ। বিশ্ব মন্দা যে পরিস্থিতি চলছে সেটা আমাদের বাংলাদেশও ধীরে ধীরে এটার একটা হাওয়া বইতে শুরু করেছে, সেটা আমরা তুলে ধরলাম এবং সেটাকে কেন্দ্র করে আগামী বাজেটগুলো কিরকম ভাবে কি হবে উনিও আমাদের কাছে কিছু জানতে চাইলেন, আমরাও বললাম। মূলত উনি শহরের পাশাপাশি স্ট্রেস দিয়েছেন মফস্বলে এবং গ্রামে লো ইনকাম গ্রুপের ক্ষেত্রে কিভাবে আবাসন প্ল্যানিং করা যায় সেই বিষয়ে উনি আমাদের কাছে জানতে চাচ্ছেন। আমরা ওনাকে বলেছি আমরা ওনাকে লিখিতভাবে কিছু প্রস্তাবনা দেব, এক্সপার্টদের সাথে আলোচনা করে র্যাবের পক্ষ থেকে লিখিতভাবে ওনাদেরকে জানাবো। তবে আবাসন প্রকল্পে তাদের উদ্যোগের প্রতিশ্রুতির পাশাপাশি তারা রাজুকের কৌশলগত বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। বর্তমানে যে সমস্যা আছে ড্রয়িং পাশের দীর্ঘসূত্রিতা, অনেক দিন কারো 10 তলার উপরে বিল্ডিং গুলোতে 1 বছরের উপরে সময় লেগে যাচ্ছে। এটাকে কিভাবে কমিয়ে নিয়ে আসা যায়, কিভাবে সেটা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে এটাকে দ্রুত সলভ করে ফেলা যায়, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এ সময় সাম্প্রতিক বিডিআর সহিংসতায় নিহত সেনা পরিবারের সদস্যদের জন্য 20 লাখ টাকার একটি চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রিহ্যাব নেতৃবৃন্দ। মনিউর রহমান, ATN বাংলা, ঢাকা। এদিকে জনগণের দুর্ভোগ কমাতে বিদ্যুৎ ও পানি সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে বিদ্যুৎ সচিব, ওয়াসার চেয়ারম্যান, MD, DPCC এবং ডেসকোর MD-কে জরুরি তলব করেন। বৈঠকে লোডশেডিং এর পূর্বাভাস বা আগাম খবর সংশ্লিষ্ট এলাকাবাসীকে বেতার, টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম এবং মাইকিং এর মাধ্যমে জানানোর পরামর্শ দেন। সেই সাথে ওয়াসা যাতে নির্দিষ্ট সময় পর পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করতে পারে সেজন্য বিদ্যুৎ বিভাগকে ওয়াসার চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ করা নিশ্চিত করতে বলেন তিনি। রাজধানী দুর্গন্ধযুক্ত পানির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে নষ্ট হয়ে যাওয়া পাইপলাইন বদলে নতুন পাইপলাইন বসানোর নির্দেশ দেন ওয়াসাকে। সেই সাথে দ্রুততম সময়ের মধ্যে সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ফেজ 2 এবং পাগলা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ করার পরামর্শ দেন শেখ হাসিনা।
বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বন্ধ করে দেওয়া হল দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা CUFL। সংশ্লিষ্টরা জানিয়েছেন এই কারখানা বন্ধ করে যে গ্যাস পাওয়া যাবে তা বিদ্যুৎ উৎপাদনের জন্য সরবরাহ করা হবে দুটি কেন্দ্রে। তবে এতে সার উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও BCRC চেয়ারম্যান জানিয়েছেন প্রয়োজনে আমদানির মাধ্যমে